জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, যেসব পুলিশ সদস্য এখন পর্যন্ত কাজে যোগ দেননি তাদের আর যোগ দিতে হবে না। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতির জন্যই সাময়িক সময়ের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে দক্ষ, সুসংগঠিত, পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমি দৃঢ় প্রতিজ্ঞ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। বাংলাদেশের সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের থেকে রিক্রুট হয়ে সিলেক্ট হয় এবং অন্যান্য বিভিন্ন বাহিনী থেকে বাংলাদেশের জনগণের থেকে বেশি। যেসব পুলিশ সদস্য এখনো পর্যন্ত কাজে যোগ দেয়নি তাদের আর যোগ দিতে দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। এদিকে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় সেজন্যই সাময়িক সময়ের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এর মাঝেই পুলিশ বাহিনীর রিফর্ম কাজকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসব। অন্যদিকে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানান, জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এতে প্রশাসনের সাথে কোনো সমস্যা হবে না। রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ, এইটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার। দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আপনি তো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আছেন, তো সেখানকার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানেন। জেসমিন, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত 11 তারিখে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এবং এই গত 7 দিন পরীক্ষা নিরীক্ষার পর আজকে সন্ধ্যায় তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় এসেছেন। কিছুক্ষণ আগে তিনি বাসায় এসে পৌঁছেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি দলীয় নেতাকর্মীরা ভিড় করছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আসবেন এই জন্য বিকাল থেকে কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে ভিড় করেছিলেন। কিছুক্ষণ পরে হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আমাদেরকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে অবহিত করবেন, অর্থাৎ এই কদিন কী কারণে তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এছাড়া হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার পর তার শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে। যেহেতু হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আসলে এই কদিনে যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেই বিষয়গুলোই হয়তো আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবহিত করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাংবাদিকরা এখানে অপেক্ষা করছেন, অর্থাৎ চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই বিষয়টিকে পুরোপুরি আমরা নিশ্চিত হতে পারবো যখন দলের পক্ষ থেকে ব্রিফ করে আমাদেরকে জানানো হবে। তবে সবশেষ পরিস্থিতি জানা পর্যন্ত আমাদেরকে সেই ব্রিফ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেসমিন, এই ছিল আমার কাছে সার্বিক শেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ মামলায়, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ২ মামলায়, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৩ মামলায়, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে ৬ মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের আদালতে আনা হয়। এরপর রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত এইসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয় এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে ৭-৮-২৪-এ সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয় এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার একটা মামলা ৩-৮-২৪-এ আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। এগুলো সবই ৩০২-৩৪-এর মামলা এবং লালবাগ থানার মামলা নম্বর ৭-৮-২৪-এ ১৯ নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। এছাড়া আরও রয়েছেন আপনার যেরকম বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৪৭-৭-২৪-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব ওনাদেরকে সোনেশ দেখানো হয়। আজকে আদালতে সালমান এফ রহমান, অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা। সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব প্রকল্প বাদ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একনেক সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকার ২টি নতুন এবং ২টি সংশোধনী প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে শেরেবাংলা নগরস্থ এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজকের একটা প্রকল্প হলো বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প। এটা হলো একটা সংশোধিত প্রকল্প। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলো ত্বরান্বিত করা হবে জানিয়ে অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্পগুলো বাতিল করা হয়েছে বলে জানান তিনি। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। মুশকিল হলো যে অধিকাংশ প্রকল্পই তো চলমান প্রকল্প। এখন চলমান প্রকল্পে তো খরচ হয়ে গেছে, এগুলো কোন পর্যায়ে আছে তার উপর নির্ভর করবে। আমরা মন্ত্রণালয়গুলো চাচ্ছে, নতুন উপদেষ্টারা চাচ্ছে যে তারা একটু যাচাই বাছাই করে দেখতে চান কিন্তু আবার বৈদেশিক সাহায্য পুষ্ট যেসব প্রকল্প আছে সেগুলো আবার বেশি যাচাই বাছাই করে তো সময় অনেক চলে যাবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়ে মূল্যস্ফীতি কমাতে সরকার কাজ করছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রকল্প বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে যখন দেখা যায় যে এত দুর্নীতি হয়েছে, এত অপচয় হয়েছে এবং এই যেমন অবকাঠামোগুলোর প্রকল্পের ডান দিকে নামবে না বাঁ দিকে নামবে, এটাই ঠিক অনেক সময় ভুল হয়েছে। এটার জন্য কাকে দায়ী করব? এটা তো আমি খুঁজে পাবো না। সবাই বলবেন না আমি করিনি, ওরা করেছে। এই যে একটা জটিলতা, দায়বদ্ধতার অভাব, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কাজেই যেই পর্যায়ে যে যা করুক এর দায়বদ্ধতা থাকতে হবে তার সাথে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। পরিবর্তিত পরিস্থিতিতে কারোর উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন করলে তার পরিণতির কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি আওয়ামী লীগের মতো করি তাহলেও আমাদেরও একই দশা হবে। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক জনসভায় নেতাকর্মীদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানাতে কাজ করার অনুরোধ করেন। আগামীতে সরকার ও বিরোধী দলকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে বলে রাজধানীতে এক আলোচনা সভায় মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরো জানাচ্ছেন মাহবুব সৈকত। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে ছাত্র জনতার রক্তে অর্জিত বিজয় ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হারাই না হারাই। মানুষের মন জয় করতে কল্যাণমূলক কাজ করার পরামর্শ দিয়ে হিন্দু সম্প্রদায়ের আসন্ন পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের সহযোগিতারও নির্দেশনা দেন তিনি। আপনারা মানুষের পাশে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু জিনিস আওয়ামী লীগ এত খারাপ করে দিয়ে গেছে, যেমন ভোটের ব্যবস্থা, মানুষ দিবারে ভোট দিবারে পারে না, এইটা ঠিক করা দরকার। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এদিকে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় অংশ নিয়ে আগামীতে সরকার এবং বিরোধী দলকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকার থাকবে তাদের দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দল থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে। গণ আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে রক্তভেজা গণ অভ্যুত্থানও ব্যর্থ হয়ে যাবে বলে উল্লেখ করে সবাইকে আরও বেশি সচেতন হবার পরামর্শ দেন বক্তারা। দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী যে রাজনীতি, সেই রাজনীতির পন্থে কোনোভাবেই যাতে বাংলাদেশ না যায়। আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে, যে রাষ্ট্রকে কল্পনা করছে, সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছে কিনা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার ঘটনায় সকাল থেকে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। এই পথে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় অনেককে নেমে যেতে হয়েছে মাঝ পথে। ফলে অফিসগামী যাত্রীসহ কাজে বের হওয়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। ভায়াডাক্টটি ঠিক না হওয়া পর্যন্ত এই রুটে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার ঘটনায় বুধবার সকাল থেকে আগারগাঁও মতিঝিল রোডে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় অনেককেই নেমে যেতে হয় মাঝপথে। ফলে অফিসগামী যাত্রীসহ কাজে বের হওয়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। আমরা তো একটা নির্দিষ্ট টাইম নিয়ে আসছি যে আমরা মেট্রোতে যাব, এই আশা করে আসছি, কিন্তু এখন তো আমরা সকলেরই জন্য এটা বিপজ্জনক। আমরা কেউ ডাক্তার কাছে যাবে, কেউ বিভিন্ন জায়গায় গন্তব্যে যাবে কাজকর্মের জন্য, কেউ তো সময় মতো যাইতে পারতেছে না। আমি এখান থেকে যাব বিজয় সরণি থেকে যাব ক্যান্সার হসপিটালে। আমার ফুপু হইতেছে যে ক্যান্সারের রোগী, তো এখানে যাব। তো এখানে এসে দেখি যে বন্ধ।
তো রাস্তাঘাটে যে পরিমাণে জ্যাম যেতে যেতে আমার অনেক টাইম লেগে যাব। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় একটি অংশে ভায়ারাক দেবে গেছে, ফলে বন্ধ হয়ে যায় আগারগাঁও মতিঝিল রোডের মেট্রো চলাচল। অযথা আমরা কলেজ থেকে টাইম নষ্ট করে এখানে আসবো, দাঁড়ায় থাকবো, আদৌ খুলবে কিনা, আর হঠাৎ করে জানতে একটু জানানো থাকলে ভালো। কি একটা অবস্থা হয়ে গেল, আমরা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, মানে কোনো ধরনের নির্দেশনাও দিচ্ছে না যা এতক্ষণ পরে চালু হবে বা কিছু। আমরা হলো অনেকজন যাত্রী আছে যারা এই মেট্রো দিয়ে রেগুলার যাতায়াত করি, আমরা রেগুলার প্যাসেঞ্জার, তো এটা জানাই দিলে অনেক ভালো হতো। আর এটি ঠিক না হওয়া পর্যন্ত এই রুটে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। কৃষকের কঠোর পরিশ্রম আর নবান্ন স্বপ্নে লালিত ফসল যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। টানা কয়েকদিনে ভারী বৃষ্টিতে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। অতি মাত্রায় বৃষ্টির কারণে ক্ষেতের ফসল ডুবে আছে পানিতে। ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের, তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সারা দেশের মতো রাজবাড়ী জেলায় টানা 4 দিনের অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণে আগাম অনেক ফসলগুলো পানিতে ডুবে গেছে এবং পানির নিচে চলে গেছে। এ কারণে রাজবাড়ীতে শীতকালীন সবজিসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া 70% ফসলই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। আগাম চাষাবাদ করছি আমরা, বেগুন, টমেটো, তারপরে শসা, ঢেঁড়স আছে, এগুলো মোটামুটি 4 দিনের বৃষ্টিতে সবকিছু তলিয়ে গেছে। আর এই যে বেগুনটা মনে করেন এখন পানি কত জায়গা পাইছে, তলা গেছে, দেখা গেল কিছু গাছ মরেও যাবে। এখন এই যে বৃষ্টির কারণে আমাদের এই যে একটা চরম যে একটা ক্ষতি, এই ক্ষতি পুষে ওঠা আমাদের অসাধ্য ব্যাপার। প্রায় একই চিত্র জেলার গোয়ালন্দ উপজেলা সহ 5 উপজেলার বিভিন্ন গ্রামে। অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম ও শীতকালীন অনেক ফসল। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা ছাড়া তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আবার ফিরে ফসল করতে পারি। অনেক কীটনাশকের অনেক দাম, সার বিষের, এগুলোর প্রতি সরকারের নজর দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমান যে সরকার আছে উনি আমাদের যে প্রণোদনা দিচ্ছেন এবং আমরা অলরেডি প্রণোদনা পেয়ে গেছি, এই প্রণোদনার মাধ্যমে আমরা কিছুটা হলে এই ক্ষতি পুষিয়ে দিতে সক্ষম হব এবং কৃষকরা বিনামূল্যে আমরা যদি কৃষকের হাতে এই সার বীজটা পৌঁছে দিতে পারি তাহলে আমাদের যে আসল উদ্দেশ্য সেটা সম্পূর্ণরূপে সার্থক হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটি খেলার মাঠ নাকি জলাশয়। গত 2 দিন মুষলধারে বৃষ্টিপাত হওয়ার পর মাদারীপুরের কালকিনি উপজেলার একাধিক বিদ্যালয়ের এই অবস্থা, যার ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে স্কুলের মাঠ ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও হচ্ছে না কোনো সমাধান। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। এসব চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন স্কুল মাঠের, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর পানি নেমে গেলেও বছরের অর্ধেকটা সময় থাকে কাদায় পরিপূর্ণ। ফলে জমাটকৃত পানি আর কাদা থেকে চারদিকে ছড়ায় পচা দুর্গন্ধ। বৃষ্টি হলে আমাদের এখানে এক হাঁটু পানি হয়ে যায়, আমরা স্কুল আসতে পারি না, আমরা খেলতে পারি না, জামা কাপড় ভিজে যায়, বই খাতা ভিজে যায়। মাঠে পানি থাকার কারণে একদিকে যেমন কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেন না, অপরদিকে তাদের মধ্যে ছড়াচ্ছে নানা রোগ ব্যাধি। সেই সাথে পানিতে পড়ে মৃত্যু ঝুঁকি থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ওরা সাঁতার জানে না, দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য আমরা ওদেরকে স্কুলে পাঠাতে ভয় পাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও ফলপ্রসূ কোনো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করেনি। মাঠটি যাতে অতি দ্রুত ভরাট করা, এজন্য আপনাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা। বছরের পর বছর এমন পরিস্থিতি থাকলেও সংকট থেকে উত্তরণে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন কিংবা কোনো সচেতন মহল। এই পানিটা নামতে এখন থেকে 10-12 দিন সময় লাগবে। আমাদের শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা থেকে শুরু করে ওদের শ্রেণী কার্যক্রম চালিয়ে নেওয়া আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এবছর মাঠ ভরাটের জন্য প্রয়োজন বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আশা করি বরাদ্দ পেলে
আমরা এই মাঠের প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা। আমি ইতিপূর্বে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। আমরা মাঠ ভরাট করে এর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুতই নেব। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা এবং খেলাধুলার কথা ভেবে সকল সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে দ্রুতই স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক, অনলাইন পোর্টাল জাস্ট নিউজের সম্পাদক প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দিয়েছে অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল বাংলা এডিশন। বিকেলে অনলাইন পোর্টালটির বনানী কার্যালয়ের এই সভায় উপস্থিত ছিলেন বাংলা এডিশনের পরিবারসহ সিইও আল আমিন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলা এডিশনের উদ্যোক্তা প্রবাসী সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বে বাংলা এডিশন গণমানুষের কথাই বলবে। যখন মূলধারার মিডিয়ারা যখন এই জিনিসটি পারছিল না, তখন কিন্তু ইউটিউবে এসে যারা অ্যানালিস্ট এবং যারা বিশেষ করে আমি কয়েকজনের নাম আমার উল্লেখ করতে হয়, তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডক্টর কনক সারওয়ার, পিনাকি ভট্টাচার্য, শাহেদ আলম, মনির হায়দার,